আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান সাকিব তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে 2022 সালের এইচএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য একটি অ্যাসাইনমেন্ট নিয়ে আমরা এসেছি, যার বিষয় হচ্ছে জীববিজ্ঞান। জীববিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্ট নাম্বার 3, যেটা দ্বিতীয় অধ্যায়ের কোষ বিভাজন নিয়ে আলোচনা করা হয়েছে। তোমরা জানো যে জীববিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়তে তোমরা কোষ বিভাজন নিয়ে পড়েছো, সেটা নিয়ে আজকে আমার অ্যাসাইনমেন্ট। তারপরে দেখো অ্যাসাইনমেন্টে কী নিয়ে কথা বলা হয়েছে সেটা আমরা একটু বিশ্লেষণ করি বা প্রশ্নটা নিয়ে কথা বলি। দেখো অ্যাসাইনমেন্টে বলা হয়েছে মিওসিসের প্রোফেজ 1-এর উপপর্যায়ে আলোচনা। তার মানে মিওসিস যে কোষ বিভাজন রয়েছে তার প্রোফেজ 1 একটা পর্যায়ে রয়েছে, তার কিছু আবার উপপর্যায় রয়েছে, সেটা নিয়ে আমরা মোট কথা আজকে পর্যালোচনা করব। তারপরে শিখনফল বিষয়বস্তু। শিখনফল মানে এই যে আমরা অ্যাসাইনমেন্টটা করব, এটা থেকে আমরা কি শিখব সেটা সম্পর্কে একটু বলি। দেখো প্রথমেই আমরা মিওসিস পর্যায়সমূহের চিত্র অঙ্কন করে চিহ্নিত করতে পারবো। মানে মিওসিসে বিভিন্ন ধাপ রয়েছে, মানে অনেকগুলো ধাপ রয়েছে, যেমন প্রোফেজ 1, তারপর তোমার অ্যানাফেজ 1, টেলোফেজ, এগুলো সব তুমি মোটামুটি চিত্র অঙ্কন করতে হবে, একটা ধারণা আসবে। তারপর বলেছে জীবদেহে মিওসিসের গুরুত্ব বিশ্লেষণ করতে পারবে। মিওসিস যে কতটা গুরুত্বপূর্ণ জীবদেহের জন্য সেটা নিয়ে তুমি কথা বলতে পারবে বা জানতে পারবে, বলতে পারবে। এটাই ছিল আমাদের শিখনফল। তো আমরা আজকে প্রশ্নে চলে আসি। প্রশ্নটা অ্যাকচুয়ালি কি? দেখো নির্দেশনা মানেই মনে রাখবা মোটামুটি প্রশ্নটা এটাই। দেখো বলা হয়েছে এক নম্বরে বলেছে মিওসিস প্রোফেজ 1-এর বাইভ্যালেন্ট সৃষ্টির উপপর্যায়ে চিহ্নিত চিত্র অঙ্কন। মানে বোঝানো হয়েছে মিওসিসের যে প্রোফেজ 1-এ একটা প্রক্রিয়া ঘটে, সেটা হলো বাইভ্যালেন্ট সৃষ্টি। বাইভ্যালেন্ট সৃষ্টির উপপর্যায়টি কোনটা সেটার চিহ্নিত চিত্র অঙ্কন করা। এটা হলো তোমার প্রশ্ন 1, এটা মোটামুটি প্রশ্ন 1। প্রশ্ন 2-এ দেখো কি বলা হয়েছে, চিত্রসহ ক্রসিং ওভারে কৌশল ও গুরুত্ব। চিত্রসহ তোমার ক্রসিং ওভারটা কী করতে হবে, মানে ক্রসিং ওভার যে একটা কৌশল বা প্রক্রিয়াটা যে কীভাবে ঘটে সেটা তোমার মানে ব্যাখ্যা করতে হবে, অ্যান্ড সেটার গুরুত্বটাও তোমাকে বলতে হবে। এটা তোমার 2 নম্বর প্রশ্ন ছিল। এবং লাস্ট প্রশ্ন 3 নম্বর, দেখো বলা হয়েছে মিওসিসের প্রোফেজ 1-এর শেষের 2টো উপপর্যায়। আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি। মিওসিসের প্রোফেজ 1-এর 5টি উপপর্যায় রয়েছে, লেপ্টোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস। সো শেষের 2টো উপপর্যায়ের মধ্যে যে ভিন্নতা বা পার্থক্য রয়েছে সেটা ছকের মাধ্যমে উপস্থাপন করতে বলা হয়েছে। সো এটাই ছিল মোটামুটি আমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3-এর প্রশ্নগুলো। সো এই প্রশ্নগুলো এটাই ছিল। এখন আমরা একটু বিশ্লেষণে যাব। থ্যাংক ইউ। প্রশ্নের পরে এখন আমরা উত্তরে চলে আসবো। উত্তরে দেখো তোমরা যখন উত্তর লিখবে তার আগে একটু আমাদের মূল্যায়ন নির্দেশনা, এটা দিকে একটু আমাদের খেয়াল রাখতে হবে। মূল্যায়ন নির্দেশনায় দেখবে তোমার উত্তরটা তুমি কিভাবে করবে সেটা সম্পর্কে বলা আছে। দেখো প্রথমেই 1, 2, 3, 4 4টি বক্স করে দেওয়া আছে, ঠিক আছে? 4টি বক্সের দিকে একটু খেয়াল করবে এবং নির্দেশকের কথা খেয়াল করবে। দেখো নির্দেশকের প্রথমেই বলা হয়েছে 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে বলা হয়েছে বাইভ্যালেন্ট সৃষ্টির উপপর্যায়ের চিহ্নিত চিত্রসহ ব্যাখ্যাকরণ। মানে তোমাকে বাইভ্যালেন্ট উপপর্যায়ের যে আছে সেটা সম্পর্কে নাম লিখতে হবে, তারপর চিত্র আঁকতে হবে, চিহ্নিতও করতে হবে, এবং সেই চিত্রটা সেই উপপর্যায়টা তোমাকে ব্যাখ্যাও করতে হবে। এই পর্যন্ত তুমি বুঝলে, কিন্তু আরও কিছু দেখো সুন্দর করে আইডেন্টিফাই করা আছে। যেমন 1 নম্বর বক্সে দেখো এই 1 নম্বর প্রশ্নের মধ্যে তোমাকে 1 নম্বর কলামে ফার্স্টেই বলেছে উপপর্যায়টির নাম লিখতে পারা। মানে তুমি কি এই যে বাইভ্যালেন্ট সৃষ্টি হচ্ছে যে উপপর্যায় সেটার নাম লিখতে পারছো? এটা লিখতে পারলে তোমার 1 নম্বর বক্স কমপ্লিট। তারপর 2 নম্বর বক্সে দেখো উপপর্যায়টি চিত্র অঙ্কন করতে পারা। উপপর্যায়টি ধরো তোমার বাইভ্যালেন্ট সৃষ্টি হয় তোমার জাইগোটিনে তুমি উপপর্যায়টি চিত্র অঙ্কন করতে পারতেছো, শুধু চিত্র, সেটা তোমার 2 নম্বর বক্স কমপ্লিট। তারপর চিত্রটা চিহ্নিত করতে পারতেছো, মানে চিত্রটা শুধু আঁকলেই হবে না, তোমাকে চিহ্নিত করে দেখাতে হবে কোনটা কি, সেটাই তোমার 3 নম্বর বক্স। 3 নম্বর বক্স তোমার কমপ্লিট হয়ে যাবে। চিত্র চিহ্নিত করতে পারলেই তোমার 3 নম্বর বক্স কমপ্লিট। এবং 4 নম্বরে তোমার দেখো কি করতে হবে, চিহ্নিত চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যা করতে পারলেই তোমার মোটামুটি 4 নম্বর বক্স কমপ্লিট এবং তোমার 1 নম্বর পুরো প্রশ্নটার উত্তরই কমপ্লিট হয়ে যাবে। সো আমাদের এখন আমরা উত্তরে চলে যাবো 1 নম্বরে। 1 নম্বর উত্তরের ক্ষেত্রে তোমরা সবার প্রথমেই দেখবে, দেখো আমি এখানে লিখে দিয়েছি মিওসিস প্রোফেজ 1-এর বাইভ্যালেন্ট সৃষ্টি উপপর্যায়টির চিহ্নিত চিত্র অঙ্কন, মানে প্রশ্নটা আমি লিখে দিয়েছি। তারপর দেখো উত্তরে তোমরা মনে আছে 1 নম্বর বক্সে মূল্যায়ন নির্দেশনার 1 নম্বর বক্সে কিন্তু আমরা প্রথমেই দেখেছি উপপর্যায়টির নাম লিখতে পারা। দেখো আমরা মিওসিস প্রোফেজ 1-এর জাইগোটিন উপপর্যায়ে মূলত বাইভ্যালেন্ট সৃষ্টি হয়, এটা লিখতে পারলেই তোমার 1 নম্বর বক্স কমপ্লিট। তারপর আমরা 2 নম্বর বক্সে মূল্যায়ন নির্দেশনায় দেখেছিলাম যে চিত্রটা আঁকা। দেখো চিত্রটা তুমি কিভাবে
কিভাবে আঁকবে দেখবে তোমার বইতেই খুব সুন্দর করে চিত্রটা আঁকা আছে। তুমি সুন্দর মতো কোষটা আঁকবে, তারপরে তুমি একটু কম্পাস দিয়ে গোল করেই তুমি তোমার নিউক্লিয়াসের যে অংশটা সেটা আঁকবে। তারপরে নিউক্লিওলাসটা একটু কেন্দ্রের দিকে, কেন্দ্রের দিকে না দিয়ে তুমি একটু বাইরের দিকে দিবে, মানে কেন্দ্রের বিপরীত দিকে দিবে। সো এটা নিউক্লিওলাসটা গাঢ় করে আঁকবে। দেন তুমি ক্রোমোজোম আঁকবে। দেখো ক্রোমোজোমগুলো, এখানে একটা কথা আছে, বাইভ্যালেন্ট জিনিসটাকে সেটা আমাদের একটু বুঝতে হবে। বাইভ্যালেন্ট জিনিস হলো জাস্ট ক্রোমোজোমের দুটো হোমোলোগাস ক্রোমোজোমের জোড় সৃষ্টি হওয়া, এটাই বাইভ্যালেন্ট। দেখো এই যে একটা ক্রোমোজোম আর এই যে একটা ক্রোমোজোম, এই দুইটা ক্রোমোজোম একসাথে জোড় সৃষ্টি হয়েছে, এই দুইটা ক্রোমোজোম কিন্তু হোমোলোগাস। এটা হোমোলোগাস ছাড়া হলে কিন্তু হবে না, ঠিক আছে? হোমোলোগাস একটা স্ত্রী থেকে এবং একটি পুরুষ থেকে ক্রোমোজোমগুলো অ্যাটাচ হয়। আচ্ছা, এই দুটি ক্রোমোজোম একসাথে মিলিত হওয়ার প্রক্রিয়াকে বাইভ্যালেন্ট বলে। দেখেছো এই যে এখানে আমি বাইভ্যালেন্ট চিহ্নিত করে দিয়েছি। আর এই যে দেখো এই গোল অংশ, ক্রোমোজোমের মাঝখানে এই গোল অংশটা হলো সেন্ট্রোমিয়ার, আর এইগুলো হলো ক্রোমোমিয়ার, ঠিক আছে? দেখো এটা কিন্তু একটা জোড়া, দুইটা ক্রোমোজোম মিলে একটা জোড়া হয়েছে, এবং দেখো এই পাশেও কিন্তু আরেকটা জোড়া হয়েছে। তুমি এক জায়গাতেই বাইভ্যালেন্ট চিহ্নিত করে দিলে হবে। সো এটাই মোটামুটি চিত্র, এবং চিহ্নিত করতে হবে তোমাকে। 3 নাম্বার মূল্যায়ন বক্সে কিন্তু বলা আছে চিত্র চিহ্নিত করতে পারা। দেখো তুমি বাইভ্যালেন্টটা চিহ্নিত করে দিলে, তারপরে দেখো কোষঝিল্লি, এই যে ভিতরের অংশটা যে কোষঝিল্লি এটা তোমরা সবাই জানো, কোষঝিল্লি দিলে। তারপর এই যে নিউক্লিওলাস, এটা মাত্র বললাম তোমাদের, নিউক্লিওলাসটা তুমি আগে দিলে। আবার দেখো ক্রোমোজোমের এই যে বাহুর মতো যে অংশ সেটার নাম ক্রোমোমিয়ার। দেখো ক্রোমোমিয়ার, এটা হলো ক্রোমোমিয়ার। আর দেখো মাঝখানে গোল অংশ সেটা হলো সেন্ট্রোমিয়ার। আর নিউক্লিয়াসের যে আবরণ তাকে নিউক্লিয়ার এনভেলপ বলে, সেটা তোমরা খুব ভালো মতোই জানো। আর লাস্টে তুমি শেষে বলে দিবে চিত্র মায়োসিস বিভাজনের প্রোফেজ 1-এর জাইগোটিন উপপর্যায়। এই জিনিসটা তোমাকে লিখতেই হবে অবশ্যই। আর আরেকটা জিনিস, চিত্রটা যতটা ক্লিয়ার করবে ততটা তোমার জন্যই ভালো হবে, কারণ এটা অ্যাসাইনমেন্ট। 4 নম্বর মূল্যায়ন নির্দেশনে কিন্তু তোমাদের বলা হয়েছিল যে তুমি জিনিসটা ব্যাখ্যা করতে পারবে কিনা, মানে জাইগোটিন উপপর্যায় যে হয়েছে সেই জিনিসটা একটু ব্যাখ্যা করো, ঠিক আছে? ব্যাখ্যা করতে পারবে না, আমরা একটু ব্যাখ্যা করব, কিন্তু তোমাদের বইতে আসলে জাইগোটিন উপপর্যায় খুব বেশি একটা ব্যাখ্যা নেই, তাই আমরা কিছু বেসিক কথা আনবো। যেমন বেসিক কথা দেখো, কোষ বিভাজনের প্রক্রিয়ার মধ্যে মায়োসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। মায়োসিস মূলত জীবসমূহের মধ্যে বৈচিত্র্য সৃষ্টির প্রধান একটি উপায়। তারপর এই প্রক্রিয়াকে দুটি প্রধান পর্যায়ে ভাগ করা হয়, যথা মায়োসিস 1, মায়োসিস 2। তোমরা জানো মায়োসিসকে দুইটা ভাগে ভাগ করা হয়, মায়োসিস 1 এবং মায়োসিস 2। এরপর দেখো মায়োসিস কোষ বিভাজনের মধ্যে মায়োসিস 1ই সবচেয়ে তাৎপর্যপূর্ণ। এই মায়োসিস 1কে 4টি পর্যায়ে ভাগ করা হয়। তোমরা জানো যে মায়োসিস 1কে 4টি পর্যায়ে ভাগ করা হয়, যথা প্রোফেজ 1, মেটাফেজ 1, অ্যানাফেজ 1, তারপর টেলোফেজ 1। এগুলো জানো, এগুলো একটু বেসিক কথা লিখতেই হবে তোমাকে, না হলে তো অ্যাসাইনমেন্টটা বাড়বে না। তারপর দেখো মায়োসিস 1-এর প্রথম পর্যায় হলো প্রোফেজ 1। তারপর এই পর্যায়টি অনেক দীর্ঘ হয়। প্রোফেজ 1 পর্যায়টিকে কয়েকটি উপপর্যায়ে ভাগ করা হয়, এর মধ্যে জাইগোটিন অন্যতম। আমরা কিন্তু জাইগোটিনে ফিরে এলাম। দেখো বলছে জাইগোটিন উপপর্যায়ে কিছু বিশেষ কার্যাবলী রয়েছে, এর মধ্যে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাইভ্যালেন্ট সৃষ্টি। বাইভ্যালেন্ট কি আমি আবারও বলছি, দুটি হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে বাইভ্যালেন্ট বলে। তোমরা যখন চিত্রটা আঁকবে বাইভ্যালেন্ট জিনিসটা কিন্তু চিহ্নিত করতেই হবে। তারপর দেখো এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড়া সৃষ্টি করে, জোড় সৃষ্টির এই প্রক্রিয়াকে সিন্যাপসিস বলে। আচ্ছা দেখো বাইভ্যালেন্ট সৃষ্টির সময় যে দুটি ক্রোমোজোম জোড় সৃষ্টি হলো, এই প্রক্রিয়াকে অ্যাকচুয়ালি সিন্যাপসিস বলে। বাট এই যে ক্রোমোজোম যে দুটা জোড়া, এই দুটা ক্রোমোজোমের জোড়াকে তুমি কি বলবা? এই উপপর্যায়ে হোমোলোগাস ক্রোমোজোম একটি জোড়া সৃষ্টি করে, মানে এই উপপর্যায়ে হোমোলোগাস দুটি ক্রোমোজোম কি করে? জোড়া সৃষ্টি করে। আর দেখো এই জোড় সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে কি বলা হচ্ছে? সিন্যাপসিস। আমি একটু বুঝাই তোমাদের। দেখো এই যে ধরো একটা ক্রোমোজোম, তারপর এই যে একটা হোমোলোগাস আরেকটা ক্রোমোজোম, দুইটা মিলে এসে জোড় সৃষ্টি করলো, এই জোড় সৃষ্টি করার প্রক্রিয়াকে বলে সিন্যাপসিস। বাট এই একটা জোড়াকে বলা হয় বাইভ্যালেন্ট। দেখো সিন্যাপসিস বলে। আর প্রতিটি জোড় বাঁধা জোড়া ক্রোমোজোমকে কি বলে? বাইভ্যালেন্ট বলে। একটু বাইভ্যালেন্ট সংজ্ঞাটা ভালো মতো দেখে নিবে, যাতে এইচএসসি পরীক্ষার সময় কোনো প্রবলেম না হয় তোমাদের। দেখো বাইভ্যালেন্টের সংখ্যা মূলত কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক। ধরো একটি কোষের মধ্যে, ধরো নিউক্লিয়াসের মধ্যে ধরো এতগুলো ক্রোমোজোম আছে, এতগুলো, কিন্তু সবগুলাই তো ধরো ক্রোমোজোম অগোছালো, কিন্তু জোড় সৃষ্টি করবে। ধরো এই দুটা জোড় সৃষ্টি করলো, এরকম সবগুলো জোড় সৃষ্টি করলো। তার মানে কি? জোড় সৃষ্টি করা মানে কি? মানে বিভক্ত হয়ে যাওয়া না, মানে একসাথে দুটা হয়ে গেল, তার মানে কি অর্ধেক হয়ে যাবে না সংখ্যাটা? এই জিনিসটাই বলা হচ্ছে। দেখো বাইভ্যালেন্ট সংখ্যা মূলত কোষে যতগুলো ক্রোমোজোম থাকবে তার অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? এটাই বলছে। ব্যাস, এই পর্যন্ত আমাদের প্রশ্ন 1-এর যে বাইভ্যালেন্ট সৃষ্টির প্রক্রিয়াটা সেটা ব্যাখ্যা ছিল। প্রশ্ন নম্বর 2-এর দিকে দেখো। প্রশ্ন নম্বর 2-এ কিন্তু দেখো 2-এর দিকেও আমরা ঠিক একইভাবে আমরা
মূল্যায়ন নির্দেশনার দিকে তাকাবো, নির্দেশকের দিকে তাকাবো। দেখো নির্দেশক কিন্তু বলাই রয়েছে চিত্রসহ ক্রসিং ওভারে কৌশল গুরুত্ব ব্যাখ্যা করুন, মানে কৌশল ও গুরুত্ব ব্যাখ্যা করুন, মানে তোমার যে ক্রসিং ওভার এই প্রক্রিয়াটা কি করতে হবে, তোমাকে যে কৌশলটা রয়েছে এবং গুরুত্ব রয়েছে চিত্রসহ তোমাকে ব্যাখ্যা করতে বলেছে। তার আগে আমরা একটু বক্সের দিকে তাকাই। দেখো 1 নম্বর বক্সে তোমাকে বলছে ক্রসিং ওভার কি সেটা লিখতে পারা, ক্রসিং ওভার জিনিসটা কি মানে সংজ্ঞাটা তুমি দিলেই হবে। তারপর 2 নম্বর বক্সে বলেছে চিত্রসহ ক্রসিং ওভারের কৌশলটা উল্লেখ করতে পারা, চিত্র তোমাকে উল্লেখ করতে বলছে এই ধাপে, ঠিক আছে। তারপর দেখো চিত্রসহ ক্রসিং ওভারের কৌশল ব্যাখ্যা করতে পারা, মানে কৌশলটা তুমি ব্যাখ্যা করবে, এটা তোমার 3 নম্বর বক্সে বলেছে। এবং 4 নম্বর বক্সে বলেছে চিত্রসহ ক্রসিং ওভারের কৌশল ও গুরুত্ব, মানে শুধু তুমি কৌশলটা লিখলে হবে না, ক্রসিং ওভার যে গুরুত্ব রয়েছে সেটা তোমাকে বলতে বলেছে এখানে। সো এটার ক্ষেত্রে এই জন্যই আমরা মানে অবশ্যই প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে আমরা বক্সটা মিলাবো, মূল্যায়ন বক্সগুলো মিলাবো। তারপর দেখো এখন আমরা উত্তর দিকে যাই। দেখো উত্তর প্রথমে আমরা 2 নম্বর প্রশ্নটা দেখি দেখো চিত্রসহ ক্রসিং ওভারের কৌশল গুরুত্ব। দেখো প্রথমেই 1 নম্বর মূল্যায়ন নির্দেশনার যে বক্সটা সেখানে কিন্তু বলা হয়েছিল যে ক্রসিং ওভার জিনিসটাকে সেটা তুমি লিখতে পারা। দেখো ক্রসিং ওভার জিনিসটা কি, মায়োসিস 1-এর একটু ভালো মতো খেয়াল করবে, মায়োসিস 1-এর প্রোফেজ 1 পর্যায়ের প্যাকাইটিন উপপর্যায়ের এক জোড়া সমসমস্ত ক্রোমোজোমের মধ্যে, মানে সমসমস্ত ক্রোমোজোমের দুটি নন সিস্টার ক্রোমাটিড, দুটি নন সিস্টার, অবশ্যই জিনিসটা মাথায় রাখবে, সিস্টার কিন্তু না, নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে অংশের বিনিময় হকে কি বলে, ক্রসিং ওভার বলে। তুমি যদি নন সিস্টার না দাও, তারপর অংশের বিনিময় হকে না দাও, তাহলে কিন্তু সংজ্ঞাটা পরিপূর্ণতা পাবে না। তাই আমাদের সংজ্ঞাটা ঠিক হুবহু বইতে যেরকম আছে ঠিক ওরকমভাবে আমাদের কোড লিখতে হবে। সো এটাই তোমার মোটামুটি 1 নম্বর বক্সে যাচ্ছিল, তা তোমার মানে এখন আমরা কৌশল ব্যাখ্যা চলে যাই। দেখো এখন আমরা ক্রসিং ওভারের কৌশল নিয়ে একটু আলোচনা করব। কৌশলে কিন্তু তোমার 2 নম্বর এবং 3 নম্বর মূল্যায়ন নির্দেশক যে বক্সটা রয়েছে সেখানে কিন্তু সুন্দর মতো বলা আছে যে ক্রসিং ওভারের কৌশলটা ব্যাখ্যা করতে পারা, তাও আবার চিত্রসহ, ঠিক আছে। সো চিত্রটা আঁকতে হবে, চিহ্নিত করতে হবে এবং কৌশলটা ব্যাখ্যা করতে হবে। দেখো এখন আমরা ক্রসিং ওভারের কৌশলের দিকে একটু তাকাই। কৌশল দেখো প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়। আচ্ছা দুটি নন সিস্টার ক্রোমাটিড জিনিসটা কি, তার আগে আমরা একটু চিত্রটার দিকে তাকাই। দেখো এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম, তোমাদের বইতে যেভাবে চিহ্নিত করা আছে ঠিক সেভাবে বলছি। এটা একটা সাদা রঙের ক্রোমোজোম ধরো, আর এটা একটা কালো রঙের। সো কালো রং সাদা রং কেন বলা হয়েছে, মানে দুটা কি নন সিস্টার ক্রোমোজোম, দুটি নন সিস্টার ক্রোমোজোম না মানে বৈশিষ্ট্য একই রকম থাকবে এরকম না, বৈশিষ্ট্য ভিন্ন থাকতে পারে বা অন্য জায়গা থেকে আগত, এভাবে করে তোমার নন সিস্টার বলা হয়েছে। তো এই সাদা ক্রোমোজোমের মধ্যে দেখো তোমার প্রত্যেকটার যে মানে বৈশিষ্ট্য, মানে লুক্কায়িত যে বৈশিষ্ট্য বা জিনগুলো রয়েছে সেগুলো দেখো A B C D E F G, তারপর দেখো এ পাশেও A B C D E F G এগুলো করে বলা আছে। কিন্তু কালো ক্রোমোজোমটা ক্ষেত্রে দেখো A প্রাইম B প্রাইম C প্রাইম D প্রাইম এভাবে করে বলা আছে, মানে প্রাইম করে দেওয়া আছে। তার মানে কি দুটার জিন কি সেম না, সেম না। আরেকটা কথা সেটা হলো এটা পুরোটা একটা ক্রোমোজোম, কিন্তু এইগুলা কি, এগুলো হলো ক্রোমাটিড, এগুলো কি ক্রোমাটিড, বাহুগুলা যেগুলোকে বলে, ঠিক আছে, ক্রোমাটিড, মাঝখানে এটা সেন্ট্রোমিয়ার। আমাদের এটা জানতে হবে না, জানতে হবে প্রথম কৌশলে বলছে প্রথমে দুটি নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়। এই যে দেখো এই বরাবর দুটি নন সিস্টার, এই যে একটা ক্রোমাটিড, এই যে একটা ক্রোমাটিড, নন সিস্টার ক্রোমাটিড একই স্থান বরাবর ভেঙে যায়, এইটাই বলেছে। আচ্ছা ঠিক আছে, এই ধাপটা চলে গেল। তার আগে আমরা একটু চিত্রটা শেষ করে রাখি। দেখো চিত্রটা কিভাবে আঁকবে, দুটো ক্রোমোজোম আঁকবে সুন্দর মতো, তারপরে এখানে একটু ভেঙে গেছে, তারপর কাজমা সৃষ্টি হয়েছে, এই জিনিসটা তুমি উল্লেখ করে দিবে। তারপর অবশ্যই A B C D A প্রাইম B প্রাইম C প্রাইম এগুলো দেখাইতেই হবে। আর দেখো এখানে কায়াজমা, এই যে এক্স আকৃতির যে সৃষ্টি হয় সেটাই কায়াজমা, একটু পরে কায়াজমা জিনিসটা কি সেটা আলোচনা করব। দেখো কায়াজমাটা চিন্তা করবে এবং দেখো একটা মজার জিনিস, এইটার সাপেক্ষে এটা একটা ক্রোমাটিড, এটাও একটা ক্রোমাটিড, এটার সাপেক্ষে এটা কি সিস্টার না, কারণ দুটো তো একই ক্রোমোজোমের ক্রোমাটিড, এটা কি সিস্টার। কিন্তু যখনই তুমি এই দুটার ক্ষেত্রে মানে এটার ক্ষেত্রে মানে এটার সাপেক্ষে এটা যাবে, মানে কালোটার সাপেক্ষে সাদাটা যাবা, তখন কিন্তু এটা সিস্টার হবে না, নন সিস্টার হবে। দেখো এখানে এটাই চিন্তা করা আছে, দেখো এই যে সাদাটার সাপেক্ষে কালোটা, এটা নন সিস্টার ক্রোমাটিড, কিন্তু যখন তুমি এই যে দেখো কালোটার সাপেক্ষেই মানে এই যে দুটা ক্রোমাটিড একসাথে তুলনা করছো, তখন সেটা হয়ে যাবে সিস্টার ক্রোমাটিড, ঠিক আছে। আর এই যে এখানে কায়াজমা সৃষ্টি প্রক্রিয়া লেখা আছে। তারপরে এই পাশের চিত্রে এসে দেখবা
ক্রসিং ওভারটা হয়ে গেছে, এই চিত্রটা মানে জাস্ট উল্লেখ করে দিবা। ক্রসিং ওভার প্রক্রিয়াটা একটু পরে যা হোক বলবো, কিন্তু দেখো তবুও বলছি, মানে এই দেখো কালোর যে অংশটা, কালো ক্রোমাটিডের যে অংশটা, এই অংশটা দেখো সুন্দর মতো সাদা ক্রোমাটিডের অংশের সাথে মিলিত হয়েছে ভেঙে গিয়ে। আর দেখো সাদা ক্রোমাটিডের যে অংশটা ছিল সেটা আবার ভেঙে গিয়ে দেখো কালোটার সাথে মিলিত হয়েছে, মানে অংশের বিনিময় ঘটে, তাই না? দেখো এটাই বলেছে ক্রসিং ওভারের ফলে বিনিময়কৃত ক্রোমাটিড অংশ, এটা কিন্তু তোমাদের লিখতে হবে। কিন্তু দেখো যখনই অংশ বিনিময় করবা একটা জিনিসতে ভুল করবা না। দেখো এখানে কিন্তু আমাদের এ বি ছিল, এ বি, আর এর পাশে ছিল এ প্রাইম বি প্রাইম। যখনই এই জিনিসটা এখানে চলে আসবে আর এই জিনিসটা এখানে চলে আসবে, মানে যে দেখো এখানে কালোটা চলে আসে, এখানে সাদাটা, তার মানে এ প্রাইম বি প্রাইম কি এখানে চলে আসছে না, আর এ বি কি এখানে চলে আসছে না। এই জিনিসটাই তোমাকে স্যাররা মানে শিক্ষকরা মূলত এই জিনিসটা দেখতে চায়, যে ও কি জিনিসটা ঠিক করেছে, জিনের যে অংশের বিনিময় হয়েছে এই জিনিসটা কেউ তুলে ধরতে পেরেছে। এটাই কিন্তু তোমার এই ক্রসিং ওভারের মূল উদ্দেশ্য, বা ক্রসিং ওভার প্রক্রিয়াতে যে তুমি বুঝতে পেরেছো চিত্রের সাহায্যে, সেটাই তোমার জানতে চাওয়া বা টিচারদের মানে টিচার এটাই দেখতে চায়। তারপরে দেখো পরে যে কৌশলগুলো আছে লিখিত, সেটা আমরা একটু দেখি। পরেই দেখো, পরে একটি অংশের সাথে অপরটি অন্য অংশ পুনরায় জোড়া লাগে, ফলে কায়াজমা সৃষ্টি হয়। দেখো এই যে একটির সাথে এই একটি অংশ জোড়া লাগে, কায়াজমা সৃষ্টি হয়। ঠিক আছে, এটাই বলা হয়েছে। কায়াজমা কিন্তু এক্স আকৃতি, দেখো একটু ডিরেকশনটা এক্সের মতো, এই জিনিসটা কিন্তু এমসিকিউতে খুব আসে, কায়াজমা কি আকৃতি, এক্স আকৃতি। তারপরে দেখো লাস্ট একটা ধাপ আছে, শেষ পর্যায়ে দেখো প্রান্তীয় কয়েনের মাধ্যমে ক্রোমাটিডের বিনিময় মানে অংশের বিনিময়টা শেষ হয়। ঠিক আছে, তারপর দেখো ক্রসিং ওভারের ফলে ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে, সাথে সাথে জিনের বিনিময় ঘটে। আচ্ছা জিন জিনিসটা কি সেটা আবারও তোমাদের বলি। ক্রোমোসোমের ভিতর যে ডিএনএ সঞ্চিত থাকে, মানে ডিএনএর মধ্যে বৈশিষ্ট্যগত মানে যে সিকোয়েন্সটা থাকে, সেটাই জিন মানে মনে রাখবা বৈশিষ্ট্যর এক মানে সমাহার, এভাবে করে মনে রাখবা। ঠিক আছে, মানে বৈশিষ্ট্যগুলো সম্মিলিতভাবে একসাথে থাকে, এটাই জিন বলা হয়। দেখো জিনের বিনিময় ঘটে, জিনের বিনিময়ের ফলে চারিত্রিক বৈশিষ্ট্যের বিনিময় ঘটে, তার মানে কি বৈশিষ্ট্যগত বিনিময় ঘটছে, তার ফলে জীবের চারিত্রিক পরিবর্তন মানে ঘটে বা সাহিত হয়। এরকম করে তোমরা সুন্দর মতো কৌশলটা মানে শেষ করে দেবে। এই ওয়ার্ডগুলো আমি যে লাইনগুলো লিখেছি সম্পূর্ণ এটা আবুল হাসান স্যারের বইতে হুবহুভাবেই আছে, আমি এর বাইরে কিছু লিখিনি, তোমরা বাইরে লেখার চেষ্টা তেমন করো না, অ্যাসাইনমেন্ট খুব সেন্সিটিভ একটা ব্যাপার। এবারে আমাদের শেষ বক্সটা কিন্তু বলা ছিল যে ক্রসিং ওভারের কৌশলটা তুমি লিখবে, সাথে গুরুত্বটাও লিখতে হবে। ক্রসিং ওভারের গুরুত্ব কিন্তু অনেক, এটা আমাদের সুন্দর করে লিখতে হবে। দেখো আমি তোমাদের বইতে যেসব পয়েন্ট আছে ঠিক সেগুলোই দিয়েছি, এর বাইরে দিইনি। দেখো ক্রসিং ওভারের গুরুত্ব, ক্রসিং ওভার গুরুত্বতে প্রথম পয়েন্টই পাবে। দেখো ক্রসিং ওভার ফলে দুটি ক্রোমাটিডের অংশের বিনিময় ঘটে, ফলে জিনগত পরিবর্তন সাধিত হয়। তার মানে জিনগত পরিবর্তন সাধিত করতে তোমার ক্রসিং ওভারটা অবশ্যই হেল্প করবে। 2 নম্বর পয়েন্টে বলেছে জিনগত পরিবর্তন সাধনের ফলে সৃষ্টিজীবে আসে বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যগত পরিবর্তন ঘটে। ঠিক আছে, বৈশিষ্ট্যগত কিছু পরিবর্তন ঘটে থাকে। তারপরে দেখো 3 নম্বর পয়েন্টে বলেছে ক্রসিং ওভারের মাধ্যমে কাঙ্ক্ষিত উন্নত বৈশিষ্ট্য বিশিষ্ট প্রকরণ সৃষ্টি করা যায়, এভাবেই ফসলি উদ্ভিদে ক্রমাগত উন্নতি সাধন করা যায়। তুমি অ্যাজ ইউজুয়াল চিন্তা করো, ধরো বন্যা সহিষ্ণু একটা জাতের সাথে একটা সাধারণ একটা ধানের জাতের তোমার মিক্স করা হলো, সেক্ষেত্রে তোমার কি হলো, বন্যা সহিষ্ণু জাতটার বৈশিষ্ট্য কি তোমার সাধারণ ধানটাও পেয়ে গেল না? এভাবেই তোমার ক্রসিং ওভারের মাধ্যমে তোমার উন্নত বৈশিষ্ট্য পাওয়া যায়, ফসল উদ্ভিদ এটা খুব বেশি ইম্প্যাক্ট করে। তারপর দেখো 4 নম্বর বৈশিষ্ট্য বলেছে কৃত্রিম উপায়ে ক্রসিং ওভার ঘটিয়ে বংশগতীয় পরিবর্তন আনা সম্ভব, তাই প্রজনন বিদ্যায় এর ভূমিকা রয়েছে। তোমরা যারা প্রজনন বিদ্যা ইনশাল্লাহ পড়বে তার এই সম্পর্কে অনেক আইডিয়া পাবে। তারপর 5 নম্বরে বলেছে গবেষণার ক্ষেত্রে ক্রসিং ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যেমন ক্রোমোজোম ম্যাপিং। তোমরা জাস্ট এই উদাহরণটা দিবে ক্রোমোজোম ম্যাপিংয়ের ক্ষেত্রে গবেষণা মানে ক্রসিং ওভারের গুরুত্ব রয়েছে, সেটা গবেষণার ক্ষেত্রে। অবশ্যই এই 5টা পয়েন্ট যদি সুন্দর মতো লিখতে পারো তাতেই এনাফ, এর বেশি কিছু লাগবে না। তোমরা যদি এর বেশি দিতে চাও অবশ্যই ভালো রেফারেন্স থেকে দিবে। এবার আমরা শেষ প্রশ্নের দিকে তাকাবো, আমাদের কিন্তু প্রথম 2টা প্রশ্ন শেষ। দেখো শেষ প্রশ্নে একটু নির্দেশকের দিকে তাকাও। দেখো প্রোফেজ 1-এর শেষ 2টি উপপর্যায়ের ভিন্নতা উপস্থাপন, শেষ 2টি উপপর্যায় প্রোফেজ 1-এর যেটা রয়েছে সেগুলোর ভিন্নতা মানে পার্থক্য উপস্থাপন। কিন্তু দেখো একটু বক্সের দিকে খেয়াল করলে দেখবে 1 নম্বর বক্সে বলছে উপপর্যায় 2টির নাম লিখতে পারা, এটা লিখলে তোমার 1 নম্বর বক্স কমপ্লিট। 2 নম্বর বক্সে দেখো সুন্দর করে বলা আছে উপপর্যায়ের নাম সহ একটি ভিন্নতা উল্লেখ করতে পারা, একটি। তারপর 2 নম্বর বলেছে দেখো 2টি ভিন্নতা উল্লেখ করতে পারা। তারপর 3 নম্বরে বলেছে দেখো 3টি ভিন্নতা উল্লেখ করতে পারা। এর মানে বোঝানো হয়েছে যে তোমাকে 3টি পার্থক্য উপস্থাপন করতে হবে। দেখো আমরা এখন পার্থক্যের দিকে চলে যাই। প্রথমে দেখো মায়োসিস 1-এর শেষ 2টি উপপর্যায়, যে শেষ 2টি উপপর্যায় রয়েছে তার মধ্যে ভিন্নতা ছকের মাধ্যমে উপস্থাপন, এটা একটা প্রশ্ন। দেখো তারপর বলেছে মিওসিস 1-এর প্রোফেজ পর্যায়ের শেষ 2টি উপপর্যায়ের নাম যথাক্রমে, নামগুলো কি? দেখো উপপর্যায়ের নাম হলো ডিপ্লোটিন অ্যান্ড ডায়াকাইনেসিস। আমাদের এই দুইটা জাস্ট লিখতে পারলে মোটামুটি 1 নম্বর বক্স কমপ্লিট।
তারপর দেখো এদের মধ্যে কিছু পার্থক্য বিদ্যমান, নিম্নের পার্থক্যগুলো লেখা হলো, এটা আমরা জাস্ট অ্যাজ ইউজুয়াল লিখবো। তারপর আমরা এখন ছকে যাই। পার্থক্য আমরা যখনই লিখবো তখন আমরা অবশ্যই ছক আকারে লিখবো, এবং ছক কিন্তু সাধারণভাবে লিখলে হবে না। আমরা যেরকম ডিপ্লোটিন ডায়াগনোস দুটা ধাপে শেষ করবো বা দুটা কলামে শেষ করবো তা কিন্তু না। এখন আমরা বড় হয়েছি, আমরা কি করব, পার্থক্যের বিষয়টা লিখবো। পার্থক্যের বিষয় একটা কলামে লিখবো, দেন ডিপ্লোটিন ডায়াগনোসিস। দেখো পার্থক্যের বিষয়ে আমরা ধাপ নিয়ে ফার্স্টে, আসলে ডিপ্লোটিন ডায়াগনোসিসে তেমন একটা পার্থক্য তোমাদের বইতে ওভাবে উল্লেখ করতে মানে পাবে না খুঁজে। তুমি ফার্স্টে পার্থক্যের বিষয়ের ধাপটা দেখবে। ধাপে দেখো ডিপ্লোটিনের ধাপটা কি, এটি প্রোফেজ 1-এর চতুর্থ উপপর্যায়, এবং ডায়াকাইনেসিস কি প্রোফেজ 1-এর শেষ উপপর্যায়। এটা কিন্তু তোমরা সহজেই আইডেন্টিফাই করতে পারবে। তারপর লুপ সৃষ্টি, তোমাদের ডিপ্লোটিনে খুব সুন্দর করে বলা আছে, দেখবে লুপ সৃষ্টি হয় এই উপপর্যায়ে, কিন্তু ডায়াকাইনেসিস সেটা হয় না। এবং লাস্টলি নিউক্লিওলাসের যদি চিন্তা করো, নিউক্লিয়াসে অ্যাকর্ডিং টু দ্য নিউক্লিওলাস, দেখো নিউক্লিওলাস সম্পূর্ণ অবলুপ্ত হয় না, কিন্তু ডায়াকাইনেসিস উপপর্যায়ে তোমাদের বইতে সুন্দর করে লেখা আছে, দেখবে ডায়াকাইনেসিস উপপর্যায়ে নিউক্লিওলাস সম্পূর্ণরূপে অবলুপ্ত হয়, তার মানে থাকে না। এই তিনটা পার্থক্যই কিন্তু তোমাদের প্রশ্নে বলা রয়েছে, যে তিনটা পার্থক্য লিখতে পারা, এর বেশি তোমাদের লিখতে হবে না, এইটুকু তোমাদের এনাফ। এটাই ছিল আজকে আমাদের মানে 3 নম্বর প্রশ্নের উত্তর। আর 3 নম্বর প্রশ্নের উত্তর শেষ হওয়ার সাথে সাথে আমিও বিদায় নিচ্ছি। আমাদের 3টা প্রশ্ন ছিল অ্যাসাইনমেন্টে, সুন্দর মতো 3টা প্রশ্নের উত্তরই আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদিও না বুঝতে পারো তোমরা বারবার একটু টেনে টেনে দেখে নিবে, সমস্যা নেই। আর অবশ্যই রেফারেন্স যদি বলি, আমি আবুল হাসান স্যার বইটাই ফলো করেছি। তোমরা অন্য কোনো রেফারেন্স যদি পাও সেক্ষেত্রে একটু সিরিয়াস হয়ে নিও, কারণ রেফারেন্স অনেক বড় একটা ইস্যু করে অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে, আর অ্যাসাইনমেন্ট অনেক সেন্সিটিভ ইস্যু, আবারও বলছি। আর হ্যাঁ, অ্যাসাইনমেন্ট এই পর্যন্তই। আমি বিদায় নিচ্ছি ইমরান সাকিব তোমাদের মাঝখান থেকে। আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা অন্যান্য ভিডিও পেয়ে থাকো।